জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান এবং আমি ফারিয়া শারমিন। এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। গত 19 বছরের মধ্যে এবারই সবচেয়ে কম পাশ করেছে। পাশের হার ৬২.25, জিপিএ 5 পেয়েছে ১,১৬,৬৭৬ শিক্ষার্থী। এবার একজনও পাশ করেনি ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানে। তবে এ ফলাফলকে খারাপ বলতে নারাজ শিক্ষামন্ত্রী। এদিকে ফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতি শিক্ষার্থীরা। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। এসএসসির ফল প্রকাশের পর বাদ ভাঙা আনন্দে মেতে ওঠেন রাজধানীর ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। ড্রাম বাজিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। প্রত্যাশিত ফল পেয়ে খুশি অনেকে। অর্জনের মুহূর্তটি সহপাঠীদের সঙ্গে স্মরণীয় করে রাখতে ছুটে আসে স্কুলে। কৃতজ্ঞতা জানান বাবা মা আর শিক্ষকদের প্রতি। রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস এসেছে এবং হ্যাঁ অবশ্যই সন্তুষ্ট। আমার বাবা মা আমাকে অনেক সাপোর্ট করেছে এবং তারা অনেক হার্ড ওয়ার্ক করেছে আমার পিছনে। কষ্ট অনেক করতে হয়েছে, তো পড়াশোনার মধ্যে তো আর কোনো শর্টকাট নেই। ভালো কলেজে ভর্তি হওয়ায় এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ। সন্তানের সাফল্যে খুশি শিক্ষক আর অভিভাবকরা। জিপিএ 5টা মিস করে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো করেছে সে। টিচারদেরও অনেক হেল্প ছিল আর আমরা মারা যথেষ্ট চেষ্টা করেছি, বাবাদেরও অনেক পরিশ্রম ছিল। মেধার কিন্তু মূল্যায়ন হচ্ছে। আমরা যদিও পার্সেন্টেজে শুনে ভয় পেয়ে যাই, আসলে পার্সেন্টেজ কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে মেধাবী, যে আর্ন করতে পারবে, যে শিখে আসতে পারবে, তার ভবিষ্যৎ কিন্তু বরাবরই উজ্জ্বল। এবছর দেশের 11টি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়েছে 18,29,485 জন। পাশের হার 62.25%। গত বছর যা ছিল 68.45%। এবার পাশের হার কমেছে 6.2%। এবছর মোট জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল 1,39,032 জন। বোর্ড পরীক্ষার মতো রেজাল্টে আমাদের ভালো করা আসলে অন্যরকম অনুভূতি। 10 বছর এত কষ্ট, এত পরিশ্রম করেছি যে আজকে একটি ফলাফল পেলাম, এবং আলহামদুলিল্লাহ আমিও খুশি এবং ফুল ফ্যামিলিও খুশি। অনেক খুশি যে আমি জিপিএ 5 পেয়েছি, তাও মিলন স্যারের আমলে। কারণ কি আমার এক্সপেকটেশন ছিল না যে আমি বোর্ড এক্সামে এরকম করতে পারবো, কারণ কি এর আগে তো দেওয়া হয়নি কোনোদিন। প্রথমে আমরা প্রচুর ভয় ছিলাম যে এরকম কোনো একটা রেজাল্ট করতে পারবো কিনা, কিন্তু আজকে যে এটা রেজাল্টটা পেলাম ওটা আসলে অনেক স্যাটিসফ্যাকশন। আর নেক্সট প্ল্যানিং আপাতত হলো একটা ভালো কলেজে পড়া। সবকিছু আসলে ধাপে ধাপে, আগে একটা ভালো কলেজে পড়া, তারপরে একটা ভালো ভার্সিটিতে পড়া। সবচেয়ে বেশি পাশের হার ঢাকা বোর্ডে 71.63%, রাজশাহীতে 63.67, কুমিল্লায় 65.42, যশোরে 66.27, চট্টগ্রামে 59.48, বরিশালে 60.35, সিলেটে 58.33, দিনাজপুরে 58.05%, ময়মনসিংহে 57.39, কারিগরি শিক্ষা বোর্ডে 58.20 এবং সবচেয়ে কম মাদ্রাসা শিক্ষা বোর্ডে 55.49%। এবার কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি। এবার এমন প্রতিষ্ঠান 312টি হলেও 2025 সালে এ সংখ্যা ছিল 134টি। সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এসএসসির ফলাফল খারাপ নয়। শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় যখন যে যা পড়ে এবং তার উত্তর এবং তার সেই পরিমাণ নাম্বার পায়, সেই জন্যই সে সন্তুষ্ট। কেউ না পড়লে তাকে নাম্বার বাড়িয়ে দিলে শিক্ষামন্ত্রী সন্তুষ্ট হয় না। পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সারা দেশে তাই। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। আগামীর বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসন শোষণ দেশকে একটি ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। এখন তা পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। এসডিজি অর্জনে কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 2030 বাস্তবায়নে গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন সূচকে এসডিজি অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যালোচনা এবং কৌশলগত কাঠামো নির্ধারণের লক্ষ্যে 3 দিনের এই সম্মেলনের আয়োজন।
রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের শুরুতে খুলনা, দিনাজপুর ও রাঙামাটির 3টি গ্রামে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাঙামাটির কাপ্তাই উপজেলার মিটিঙ্গাছড়ি, একটি হচ্ছে খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। এতে বক্তারা বলেন, বিগত সময়ে এসডিজি অর্জনে নানা উন্নয়নের ফুলঝুরি দেখানো হলেও কোনো টেকসই পরিকল্পনা নেওয়া হয়নি। বর্তমানে সরকারের প্রতিটি মন্ত্রণালয় এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সরকারের এসডিজি অভিযাত্রা কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়, এটি সরাসরি সরকারের নির্বাচন ইশতেহারের সাথে সংযুক্ত। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সমবায় আন্দোলন এদেশের গ্রামীণ অর্থনীতির একটা প্রাণ শক্তি ছিল, আমরা নতুন করে একে সচল করতে চাই। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমৃদ্ধি নিশ্চিতে 5 বছর মেয়াদী কৌশলগত অর্থনৈতিক কাঠামো বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে সরকার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি মানবিক রাষ্ট্র যেখানে স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার হবে সার্বজনীন, এবং একটি কল্যাণ রাষ্ট্র যেখানে প্রতিটি নাগরিকের অর্থনৈতিক সুযোগ ও আন্তঃপ্রজন্ম ন্যায্যতা নিশ্চিত থাকবে। এসডিজি ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার একটি আন্তর্জাতিক স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে গড়ে উঠবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। রুদ্র রফিক, RTV, ঢাকা। এসডিজি ভিলেজ। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার আসামিদেরও দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব আহ্বান জানানো হয়। ভারতীয় হাই কমিশনার জানান, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন শাকিলা করিম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ের প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী জানান, খুব ভালো ইতিবাচক আলোচনা হয়েছে। আমি খুবই আনন্দ যে ওনার সঙ্গে আমার দেখা হলো, আর ফার্স্ট একদম দেখা হওয়ার সাথে সাথে এমনি মনে হয়নি যে প্রথমবার আমি ওনার সঙ্গে দেখা করছি। এরপর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার। পরে জানান, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, ইস্যু না থাকলে ওইটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই, যে ভালো সম্পর্ক। পরে নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাই কমিশনারের সাক্ষাতের বিষয়ে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। শহীদ হাদের সাসপেক্টেড হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সব কিছু তাদের দিয়েছে। এই বিষয়টা এসছে আমাদের জন্য, এটা অত্যন্ত একটা সেন্সিটিভ বিষয়, এবং আমরা বলেছি এই হত্যাকারীদেরকে যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করে। শেখ হাসিনার কর্মকাণ্ডকে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করে রাষ্ট্রীয় কাঠামোর প্রতি সব দেশের শ্রদ্ধাশীল থাকার প্রত্যাশার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। তার যদি কিছু বক্তব্য থাকে, আত্মপক্ষ সমর্থনের কিছু থাকে, সেটা আদালতে বলবে। তো 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভ, তার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখি, এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি।
দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। এই পার্থক্যটা আপনারা বুঝবার চেষ্টা করেন। শাকিলা করিম, RTV, ঢাকা। নির্বাচনী সহিংসতা নয়, ভারত থেকে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর সিরডাপে মানবাধিকার সংস্থা অধিকারের নির্বাচন সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের সেমিনারে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মানসিকতার পরিবর্তন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আইনের শাসনের জন্য আইন মানা জরুরি বলেও মন্তব্য তার। ওসমান হাদি কি কোনো পলিটিক্যাল সহিংসতার শিকার? এটা তো একবার স্পষ্ট করে দিয়েছে পার্শ্ববর্তী একটি দেশ, এবং তারা নিজেরা আত্মস্বীকৃতভাবে বলেছে যে তাদের পলিসি মেকাররা দায়ী। বলছেন কে? আরেকজন সাবেক মুখ্যমন্ত্রী বলছেন যে এটা যে তারাই যে করেছে। একজন মুখ্যমন্ত্রী, সে তো দেশের শাসক গোষ্ঠীর একজন, সে প্রকাশ্যে সে জিনিসটা বলে দিয়েছে। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের রাষ্ট্রপতি পদে মনোনীত এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোট নেতারা। জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় জোটের অংশীদাররা সকালে আগারগাঁয় নির্বাচন ভবনে যান। তারা প্রধান নির্বাচনী কর্তার প্রতিনিধি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। এরপর গণমাধ্যম কর্মীদের হামিদুর রহমান আজাদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রার্থী দিয়েছে জামায়াত এনসিপি জোট। তিনি বলেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে তাদের প্রার্থী জয়ী হতেন। রাষ্ট্রের সাথে জনগণের সাথে যে দ্বিচার এটা তো করেছে, আমরা সেটা জাতির সামনে আনতে চাই। আমরা একটা জুলাই সনদ করেছি সবাই মিলে, সেটার উপর একটা আদেশ হয়েছে, সে আদেশের উপর গণভোট হয়েছে। সে গণভোটের রায়টা, জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন বন্ধে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন একটি কল রেকর্ড আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। অপরাধ ও হত্যাযজ্ঞের তথ্য আড়াল করতেই আওয়ামী লীগ সরকার এমনটা করেছিল দাবি প্রসিকিউশনের। আইনজীবীরাও বলছেন এটা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জিএম মাহমুদের রিপোর্ট। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। আজকে ওদেরকে বলছি যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। 24 জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর হামলার সংবাদ প্রচার করলে টেলিভিশন বন্ধে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে এভাবেই নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কল রেকর্ড মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের চতুর্থ দিনে ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এই কল রেকর্ডই প্রমাণ করে তৎকালীন সরকারের চাপে দেশের গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারেনি, জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। জুলাই আন্দোলনে সরকার যে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে, তার তথ্য গোপন করার জন্য ইলেকট্রনিক, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করেছিল। এটাই একটা সিস্টেম ক্রাইম। তিনি আরো বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্দোলনকারীদের হত্যা করতে এবং লাশ গুম করতে নির্দেশ দিয়েছেন, এমন কল রেকর্ডও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তাপস সাহেবের সাথে শেখ হাসিনার বক্তব্য, যেখানে উনি বলছেন, আমি লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা দিয়েছি, এখন যেখানে পাবে সোজা গুলি করবে, কিল দেম অ্যান্ড হাইড দেয়ার ডেড বডিজ। এদিকে গণমাধ্যমের উপর কোন সরকারের এ ধরনের চাপ সংবিধান ও আইনের সম্পূর্ণ পরিপন্থী বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী। গণমাধ্যমের স্বাধীনতা, বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এটা তো আমাদের সংবিধানেই বলা আছে।
এটা আমার মৌলিক অধিকার। এই নির্দেশনার সাথে যারা জড়িত অবশ্যই এগুলা সবকিছু বিচারের আওতায় আনা উচিত। গণতান্ত্রিক চর্চার ভিত্তি উন্নত ও বিকাশ ঘটাতে বর্তমান সরকার যেন গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে এমন পরামর্শও দেন তিনি। বাধা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আবার কিন্তু গভর্নমেন্ট ফ্যাসিস্টে রূপান্তরিত হবে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 17 বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার 13 জন, নাটোরের 3 জন এবং রাজশাহীর 1 জন। এ ঘটনায় আহত আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রধান উপার্জনক্ষম ব্যক্তিদের এমন আকস্মিক মৃত্যুতে নিহতদের পরিবার ও পুরো এলাকায় চলছে শোকের মাতম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। কারখানায় দাহ্য ফোম ও কাপড় থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। ঘন ধোঁয়ার কারণে ভেতরে আটকা পড়ে ঘটে মর্মান্তিক এ প্রাণহানি। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে। মৃত্যুর খবরে নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সচ্ছলতা ফেরাতেই সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন দেশের অর্থনীতিতে অবদান রাখা এ রেমিটেন্স যোদ্ধারা। রোববার সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় এ দুর্ঘটনা খবর নিশ্চিত করা হয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে। তার বাবা প্রতিবন্ধী এবং তার ছোট ভাইও দৃষ্টি প্রতিবন্ধী। তাদের উপার্জন ক্ষমতা কেউই নেই। 2 ভাই ছিল, 2 ভাই মারা গেছে। তাদের পরিবারের দেখভাল করার জন্য কিছু কেউই নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সময় তার মায়ের কাছে একটি শেষ ভয়েস দেওয়া যায় যে মা ফোন ধরে না কেন। কিস্তির থেকে টাকা তুলে নিয়ে বিদেশে গেছে, ঋণপাতি কিছু শোধ করতে পারেনি। ঋণ শোধ করার জন্য তার বাবা, মা এবং তার বোন গার্মেন্টসে কাজ করতো, করে ঋণ শোধ করতে পারেনি। এখন অনেক ঋণ আছে। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV। ধর্মীয় সম্প্রীতি শুধু সুখ শান্তির বিষয় নয়, এটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গেও সরাসরি সম্পর্কিত। দেশের সামাজিক স্থিতিশীলতা থাকলে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয়। দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার ক্যাথলিক চার্চে এক মতবিনিময় সভায় এইসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সে সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রায়ান টি. ক্রিস্টেনসেন বলেন, দেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা গৌরনদীর আন্তঃধর্মীয় সংলাপেও প্রতিফলিত হয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রদূত চার্চে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এই অর্থনৈতিক সংগ্রাম, এটাকে একটা সমৃদ্ধশালী অর্থনীতিতে যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের সামাজিক স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং সেই কারণে আমাদের দেশের সকল বাসিন্দাদের মধ্যে আমাদের একটা সামাজিক সম্প্রীতির সম্পর্ক দরকার। চাঁপাইনবাবগঞ্জের নাচুলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা ও সমবায় কার্যালয়ে তালা ঝুলিয়ে কর্মকর্তাদের বের করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে দলীয় পরিচয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা বর্তমান নিয়োগের ফলাফল বাতিল ও পুনরায় যাচাই বাছাইয়ের দাবি জানান। তবে নিয়োগে আর্থিক লেনদেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা কিংবা স্বজনপ্রীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। পতিত স্বৈরাচারের লোকেরা এই কাজে যুক্ত হয়, অবশ্যই এই কাজে তারা সাপোর্টেজ করবে এবং বিএনপির ঘাড়ে দুর্নাম চাপানোর চেষ্টা করবে। আওয়ামী লীগের দোসর, জামাতের দোসর দিয়ে আমরা এই প্রোগ্রাম হতে দিব না।
কম সময়ে পাসপোর্ট পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেয়া এমন প্রতারক চক্রের 8 জনকে আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে আটক করেছে র্যাব। সকাল 9টা থেকে এই অভিযান পরিচালনা করে বাহিনীটি। পরে সাংবাদিকদের জানান, চক্রটি দীর্ঘদিন ধরে এমন প্রতারণা করে আসছে। চক্রটির সাথে পাসপোর্ট অফিসের কেউ জড়িত থাকলেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। এই সময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা জানান, এমন সংশ্লিষ্টতায় গত কয়েক মাসে কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের জনমালের নিরাপত্তা ও নির্বিঘ্নে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে র্যাব 2 এ ধরনের অভিযান পরিচালনা করবে। আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে সাধারণ জনগণকে জানাতে চাই যে আপনারা দালাল চক্রের প্রলোভনে পা দিবেন না। পা না দিয়ে সঠিকভাবে পাসপোর্ট অফিসে আসেন, পাসপোর্ট অফিসের যে সেবা, সঠিক সেবাটা সঠিকভাবে গ্রহণ করেন। দেশের সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন বিলাসবহুল ডাবল ডেকার। সিঙ্গেল ডেকের অনুমোদন নিয়ে ডাবল ডেকের বডি তৈরি করে রাস্তায় নামানো হচ্ছে এসব স্লিপার ও চেয়ার কোচ। সড়কে শৃঙ্খলা রক্ষায় সারা দেশে 25টি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকলেও এসব বাসের বিরুদ্ধে নেওয়া হয় না কোনো ব্যবস্থা। এক্ষেত্রে যেন অন্ধের ভূমিকায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন, অবৈজ্ঞানিক বডির এসব বাস সড়কে ঝুঁকি তৈরি করছে। মোহাম্মদ সামের রিপোর্ট। ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে বিলাসবহুল সব দোতলা বাস। চেয়ার ও স্লিপার কম্বিনেশনে নিজেদের ইচ্ছে মতো বডি তৈরি করে নিয়েছে দেশীয় প্রতিষ্ঠানগুলো, যেগুলোর ভাড়াও নির্ধারণ করেন তারাই। এসি বাসের সার্ভিসের যে ভাড়াটা দেওয়া হয়, এটা এসি বাস মানে বাস মালিক সমিতি থেকে। আসলে আমরা রেজিস্ট্রেশনে আমরা চেসিসের উপরে কাগজটা পেয়ে থাকি। আমাদের ধরেন ইফাদে আমাদের কাগজগুলো কমপ্লিট করে দেয়, তারপর আমরা বডিটা আমরা অ্যাজল করি। বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বা বিআরটিএ অনুমোদন ছাড়াই কিভাবে চলছে এসব বাস? আমরাও গ্রিন লাইনে আমরা 20টা গাড়ি টাইপ অ্যাপ্রুভাল করাই নিয়েছিলাম, কিন্তু আমাদের এই যে স্লিপার গাড়ি, এগুলোর কোনো টাইপ অ্যাপ্রুভাল নাই। গভর্নমেন্ট এগুলোকে বৈধতাও দিচ্ছে না, অবৈধভাবে দিনের পর দিন চলতেছে। এসব অবৈধ বাসের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে মুখ লুকান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কঠোর হস্তে দমন করবে আর কি। ইকুরিয়া বিআরটিএ ডিডি জানালেন, সিঙ্গেল ডেকের বাসের রেজিস্ট্রেশন নিয়ে অবৈধভাবে বডি পরিবর্তন করে চলছে এ বাসগুলো। বাংলাদেশে যেগুলি তৈরি করে লোকাল ওয়ার্কশপে, এগুলির কোনো পারমিশন নেই। হ্যাঁ, বাস হিসাবে বডি তৈরি করে আমাদের কাছে নিয়ে আসার পরে ওইটা বাস রেজিস্ট্রেশন নেওয়ার পরে ওইটা আপনার আবার বডিটা খুলে আবার নতুন করে বডি তৈরি করে। সড়ক পরিবহন মালিক সমিতির দাবি, ম্যানেজ সিস্টেমে চলছে প্রায় 800 ডাবল ডেকার বাস। এতগুলি গাড়ি কি বিআরটিএর চোখে ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন করে আনলো সব সিঙ্গেল ডেকার ডাবল ডেকার হিসাবে? আবার রাস্তা চলতে পারে? অবিশ্বাস্য কথা। পুলিশ চলতে দেয় বা বিআরটিএ এটাকে চেক করে না, সেটা হলো তাদের দায়িত্বের বিষয়। উভয়টাকেই ফাঁকি দিয়ে যারা চলে ম্যানেজ করে, সোজা কথায়, সেই ক্ষেত্রে তো এইভাবে চলছে কিছুদিন। তবে দেশে তৈরি অবৈজ্ঞানিক কাঠামোর এসব বাস সড়কে ঝুঁকি বাড়াচ্ছে বলে মত এই পরিবহন বিশেষজ্ঞের। এখানে যারা আসলে নিয়ন্ত্রণ করবেন তারা ম্যানেজ হয়ে যাচ্ছেন, এবং যারা আসলে এনফোর্স করবেন তাদের মধ্যেও কিছু আমি মনে করি দুষ্ট লোকজন আছে যারা কিন্তু ম্যানেজ হয়ে যাচ্ছেন। তো এই ম্যানেজের সংস্কৃতি থেকে আসলে বের হতে হবে। একসময় আমরা দেখতাম যে সিঙ্গেল ডেক চেসিসে 36 সিটকে আমরা 40 সিট বানিয়ে ফেলতেন। ওই জায়গায় আমরা কিন্তু শক্ত হতে পারিনি, এ কারণে কিন্তু অনেকে সাহস পেয়ে গেছে এখন ডবল ডেকার করে ফেলা। এ বিষয়ে কথা বলতে একাধিকবার গিয়েও সাক্ষাতের অনুমতি মেলেনি বিআরটিএর চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলীর। সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার অবৈধ ডাবল ডেকার বাস। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দপ্তরগুলো ম্যানেজ হয়ে যাওয়ায় সড়কে এই নৈরাজ্য। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। জ্বালানির মতো লাভজনক খাতকে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়ে এদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আধিপত্যবাদ বিরোধী নাগরিক সমাজের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই সময় সামরিক শক্তিতে বাংলাদেশ এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অবস্থায় রয়েছে মন্তব্য করে সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, সামরিক শক্তি না বাড়ালে সার্বভৌমত্ব রক্ষা হবে না। মাইনরিটি প্রশ্নে আমাদের যাতে খুবই উচ্চ আকাঙ্ক্ষা থাকে এবং তাদের
রাইটসের ব্যাপারে আমরা যেন সবাই এক সুরে কথা বলি। আপনার নীতিমালা আপনি বাস্তবায়ন করতে পারছেন না, তাহলে আপনি সব জায়গাতে ফেল করবার পরে মনে করছেন যে বাংলাদেশে যদি আবার তেল গ্যাসটা আমি প্রাইভেট করে দিই আংশিক, এটা আপনি ম্যানেজ করতে পারবেন? কিসের ভিত্তিতে বললেন? চট্টগ্রামের দ্য পেনিনসুলা হোটেলে স্টাডিনেট গ্লোবালের অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শোর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকাল 10:30 থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত চলা এই আয়োজনে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি দিক নির্দেশনা গ্রহণ করেন। আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা কোর্স, টিউশন ফি ও স্কলারশিপের তথ্য দিয়ে শিক্ষার্থীদের সাহায্য করেন। আগামী 15 আগস্ট সিলেটে স্টাডিনেটের নিজস্ব অফিসে রোড শো এর তৃতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।